আবার শুরু হয়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। আবার সাজানো হয়েছে গুঠি। প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছে সাদা কালো ছকের মধ্যে। শুরু হয়েছে আবার রাজনীতি। এবার রিজপুরের ব্যানার্জি পরিবারের অন্দরমহলে কি ঘটতে চলেছে জানতে হলে দেখে নিন সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি। এই সিরিজটির নাম আবার রাজনীতি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাই রাশি একটা ভয়ানক স্বপ্ন দেখছে, যেখানে বাড়ির বাইরে প্রচুর লোক তাকে মেরে ফেলতে চাইছে। রাশি উঠে দেখতে যাবে, ঠিক তখনই আমরা দেখতে পাই যে তার বিছানা ভরে গেছে রক্তে। ভয়ে চিৎকার করে রাশি জেগে উঠল। অন্যদিকে আজ থেকে লোকমান্য সেবক পার্টির জননেত্রী মল্লিকা ব্যানার্জি রিজপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শুরু করেছে। রথীন ব্যানার্জির মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছিল তা বোধহয় এবার পূর্ণ হবে। অন্যদিকে সমাজতান্ত্রিক দলের হয়ে লড়ছে নবিউল হক ওরফে জিমি। সে একজন সিনেমার অভিনেতা, যদিও তার কোনো সিনেমায় আজ অব্দি হিট হয়নি। মল্লিকা ব্যানার্জি নিশ্চিন্ত থাকলেও এই লোকমান্য দলের বহু পুরনো কর্মী রাজেশ্বর দাকে কিন্তু এই বিষয়টা ভাবাচ্ছে, কারণ অপোজিশন ক্যান্ডিডেট হলো একজন মুসলিম। মল্লিকা পাত্তা না দিয়ে বলল, আপনি বোধহয় একটু বেশিই ভাবছেন। একটু থেমে জিমির জনপ্রিয়তা বাড়তে দেখে মল্লিকা রাজেশ্বর দাকে মিনাজের কেসটা আবার রিওপেন করতে বলে। ওদিকে রাশি টেস্ট করে জানতে পারে যে ও প্রেগনেন্ট। রাশি সৌনককে বিয়ে করেছে, এখন ওরা কলকাতায় থাকে। রাশি রিজপুর ছেড়ে কলকাতায় থাকার কারণ অবশ্য এখনো জানা যায়নি। এই খুশির খবরটা রাশি ভিডিও কলের মাধ্যমে সৌনককে তার অফিসে জানালো। সবাইকে এই বিষয়টা নিয়ে এক্সাইটেড দেখা গেলেও সৌনকের অফিস কলিগ শ্রেয়াকে কেমন অন্যমনস্ক দেখায়। সৌনক অফিসের মালিক, সে একটা বিরাট প্রমোটার। পরের দিন সৌনক রাশিকে নিয়ে যায় ডাক্তারের কাছে। সব দেখে শুনে ডাক্তার বলেন সবই ঠিক আছে। বাড়ি ফেরার পথে রাশির ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, কিন্তু কেউ কথা বলে না। অন্যদিকে রাত্রে জিমির ফোনে একটা কথা বলার সময় তার ঘরে গুলি চলে। জিমি বাইরে বেরিয়েছে দেখে দুজন লোক বাইকে করে চলে যাচ্ছে, আর তার ওয়াচম্যানকে মেরে রেখে গেছে। রাশির ফোনে আবার কল আসে। রাশি কলটা ধরলে দেখে দেবজিৎ ফোন করছে। রাশি দেবজিতের সাথে কথা বলতে চাইলো না, কারণ দেবজিৎ অনেক মিথ্যা কথা বলেছে ওকে। দেবজিৎ সেই ডাক্তার যে রাশিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছিল। পরে জানতে পারা যায় যে ও মল্লিকার লোক। তখন থেকেই রাশি আর ওকে বিশ্বাস করতে পারে না। কিন্তু কি একটা সত্যি জানাবে বলে দেবজিৎ রাশিকে একটা কফি শপে ডেকে পাঠায়। সেখানে গিয়ে রাশি দেবজিৎকে বলে, তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে? মল্লিকা ব্যানার্জি। দেবজিৎ বলল, যার জন্য রিজপুর ছেড়ে ডাক্তারি ছেড়ে এই কলকাতায় পালিয়ে এসে একটা ক্লিনিকে কাজ করছি, তার হয়ে কাজ করব? তুমি তোমার প্রেগনেন্সির রিপোর্ট যেখানে করিয়েছ সেই ক্লিনিকেই আমি কাজ করি, সেখান থেকেই জানতে পারি যে তুমি প্রেগনেন্ট। মল্লিকা ব্যানার্জি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এরপর দেবজিৎ ফোন করে কাউকে ডাকলো। কিছুক্ষণ পর সেখানে আসে রাশির এক্স বয়ফ্রেন্ড। রাশি অবাক হয়ে দেবজিৎকে জিজ্ঞেস করলো সে কি চায়, কারণ এ সত্যি নিক হতে পারে না। নিক তো মারা গেছে। রাশি নিকের ছবি মোবাইলে দেখেছে, আর তাদের চ্যাট হিস্ট্রিও দেখেছে। দেবজিৎ বলল, রাশি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি নিজে কিন্তু তোমার মোবাইলটা পাওনি। সৌনক তোমাকে ফোনটা দিয়েছিল, তার মানে সৌনকের কাছেই ফোনটা ছিল। সৌনকের কাছে একটা গোটা রাত ফোনটা ছিল। ও চাইলেই একটা চ্যাট হিস্ট্রি তৈরি করতেই পারে। রাশি কিছুতেই দেবজিতের কথা বিশ্বাস করতে চায় না। সেই সময় নিক বলে, আমি নীরজ, মডেলিং করি। নিক নয়, বছরখানেক আগে সৌনক স্যার আমাকে একবার ডেকেছিলেন। তখন একটা ফটোশ্যুটের জন্য বলেছিলেন, ভালো পেমেন্টও দিয়েছিলেন। ফলে আমি কিছু ফটো শ্যুটও করেছিলাম। তারপর দেখি ওই ছবিগুলো ইউজ করে নিক রহমান নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাও বিশ্বাস করতে চায় না রাশি। তখন দেবজিৎ বলল, যাকে তুমি এত ভালোবাসো তাকে দেখতে কেমন ছিল তোমার জানতে ইচ্ছে করে না? রাশি ওখান থেকে চলে আসে।
কিন্তু সারা রাস্তা এই কথাগুলোই ওকে ভাবায়। বাড়ি ফিরে গোটা বাড়ি ফোনটা তন্ন তন্ন করে খোঁজে। শেষমেশ একটা আলমারিতে একটা ফোন পায়। সেই মুহূর্তেই সৌনক সেখানে চলে আসে। সৌনক বলে, আমি এই নতুন ফোনটা তোমাকে সারপ্রাইজ দেবো বলেই রেখেছিলাম। নতুন ফোন? যাই হোক, ওই পুরনো ফোনটা রাশি এই বাড়িতে কোথাও পায় না। অন্যদিকে বিকাশ নামের একজন এসে সৌগত মানে সৌনকের বাবাকে জানায় যে মল্লিকা আবার মিনাজের কেসটা রিওপেন করেছে। ভয় পায় সৌগত, কারণ সে জানে যে মিনাজকে সৌনক মেরেছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। ওদিকে রাশির ভাই এসেছে রাশির সাথে দেখা করতে। ওকে সবটাই জানালো রাশি। রাশির ভাই বলল, দেবজিৎকে এতটা বিশ্বাস করা কি ঠিক হবে? দেবজিৎ কি করে জানলো যে এই নিক সেই নিক নয়? দেবজিতের সাথে একবার ভালো করে কথা বলতে হবে। অন্যদিকে সমাজতান্ত্রিক দলের ক্যান্ডিডেট জিমি সেদিনে গুলি চালানোর ঘটনায় প্রচন্ড ভয় পেয়ে আছে। সে বলছে সে দলের হয়ে আর কাজ করবে না, নইলে ওকেও মল্লিকা মেরে ফেলবে। এবার দেবজিতের সাথে দেখা করে রাশি আর তার ভাই বলে যে সৌনক দাই যে ফেক চ্যাট হিস্ট্রি তৈরি করেছে সেটা তুমি জানলে কি করে? দেবজিৎ বলল, সৌনক আমার থেকেই নিয়েছিল ফোনটা, আর ওই সাজানো নিককে আমি জোগাড় করে দিয়েছিলাম। এখন আমি সেই কাজের প্রায়শ্চিত্ত করতে চাই। রাশি বলল, তাও আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, কারণ ফোনটা আমি কোথাও পাইনি। দেবজিৎ বলল, সৌনক ফোনটা কলকাতায় রাখার মতো বোকামি করবে না, ফোনটা নিশ্চয়ই রিজপুরে আছে। অন্যদিকে একটা ফ্ল্যাটে সৌনক আর তার অফিস কলিগ শ্রেয়ার মধ্যে কথা হচ্ছে, কারণ তাদের মধ্যে একটা পরকীয়া সম্পর্ক আছে। শ্রেয়া রেগে আছে। সে বলল, রাশির সঙ্গে আলাদা হয়ে যাওয়া, রাশিকে ডিভোর্স দেওয়া, তারপর আমাদের একসাথে থাকা, এই সবগুলোই গল্প ছিল, তাই না সৌনক? নইলে বাবার চাপে রাশিকে তুমি বিয়ে করেছিলে আর এখন নিজে বাবা হচ্ছ, এটাও নিশ্চয়ই বাবার চাপে পড়ে নয়। সৌনক এই কথাগুলো অ্যাভয়েড করে চলে গেল। অন্যদিকে মল্লিকা আর রাজেশ্বর বসে জিমের লেকচারের ভিডিওগুলো দেখছে আর হাসাহাসি করছে। সেই সময় সেখানে এলো সৌগত। সে এসে এক ভাঁড় মিষ্টি তাদের সামনে নামিয়ে জানালো যে রাশি মা হতে চলেছে। খানিকটা অবাক হয়েই মল্লিকা বলল, তাই নাকি? কই, আমাকে জানায়নি তো। সৌগত বলল, সৌনককে বলেছি রাশিকে নিয়ে সোজা যেন রিজপুরে চলে আসে। মল্লিকা বলল, রাশি রিজপুরে আসবে এই ভোটের সময়? আসলে রাশি মল্লিকার মেন প্রতিদ্বন্দ্বী, তাই মল্লিকা কখনোই চায় না রাশি এখানে আসুক। মল্লিকা বলল, এরকম কথা তো আপনার সাথে ছিল না। সৌগত বলল, সে অনেক কথাই তো তোমার সঙ্গে ছিল না মল্লিকা। সৌগত চলে যেতে রাজেশ্বর বলল, শুধু মিষ্টি খাওয়াতে ও এখানে আসেনি। মিনাজের কেসটা তুমি রিওপেন করছো, তাহলেই সৌনককে নিয়ে টানাটানি হবে, তাই ও এই সময় রাশিকে এখানে আনতে চাইছে। এটা ওর টেক্কা। পরের সিনে আমরা দেখি মল্লিকা ব্যানার্জি তার বাড়িতে পুজো করছে। তার কাজের মেয়ে এসে তাকে খবর দিল যে একজন সন্ন্যাসী এসেছেন তার সাথে দেখা করতে। তাকে খুব চেনা চেনা লাগছে। মল্লিকা চাল কলা নিয়ে সন্ন্যাসীর কাছে এসে দেখলো যে হুবহু রথিন ব্যানার্জির মতো দেখতে একটা লোক। হাত থেকে তার সিধেটা পড়ে গেল। মল্লিকা ওই সন্ন্যাসীকে ভিতরে বসতে বলল। সেই সময় সন্ন্যাসীর মনে পড়ল এই বাড়িতে তার শেষ দিনের ঘটনা। আসলে এই সন্ন্যাসী আর কেউ নয়, রথিন ব্যানার্জির বড় দাদা প্রতিম ব্যানার্জি, লোকমান্য পার্টির কর্ণধার। এই পার্টিটাকে তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। তার সবচেয়ে বিশ্বাসী লোক ছিল সৈফুদ্দিন, মানে নিকের বাবা, তারই দলের লোক। রাজেশ্বর, সৌগত আর এই মল্লিকা প্ল্যান করে একটা চিটফান্ডের কেসে ফাঁসিয়ে দেয় প্রতিম ব্যানার্জিকে। এই প্রতিম ব্যানার্জি তখন বুঝতে পারেনি ব্যাপারটা। টাকাটাও সরিয়েছিল এই তিনজনই। গ্রামের লোক ক্ষেপে উঠেছিল সৈফুদ্দিনের উপর। লুকিয়ে বেড়াচ্ছিল সৈফুদ্দিন। এখন এই সৈফুদ্দিন অ্যারেস্ট হলেই প্রতিম ব্যানার্জিকেও অ্যারেস্ট করতে হবে, কেননা টাকাটা তাকে দেখেই দিয়েছিল গ্রামবাসী। কেননা প্রতিম ব্যানার্জির একটা কোম্পানি ছিল ডায়মন্ড এগ্রো নামে। সেই সময় রাজেশ্বর আর সৌগত প্রতিম ব্যানার্জিকে পরামর্শ দিয়েছিল যে কিছুদিনের জন্য প্রতিম ব্যানার্জি যেন গা ঢাকা দেয়, এই রিজপুর ছেড়ে পালিয়ে যায়। আর নিজেরা মানে রাজেশ্বর, মল্লিকা আর সৌগত প্ল্যান করেছিল যে বাইরে নিয়ে গিয়ে প্রতিমকে মেরে ফেলা হবে। আর তার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল
প্রতিম ব্যানার্জির ড্রাইভার সমীরকে। বহু বছর পর এই বাড়িতে এসে সেই ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে প্রতিম ব্যানার্জির। ওদিকে মল্লিকা ভয় পেয়ে ডেকে পাঠিয়েছে রাজেশ্বরকে। রাজেশ্বর বলল, আমি নিজে ওকে দাহ করেছি। মানে রাজেশ্বর ওনাকে রথিন ব্যানার্জি ভেবেছিল, কিন্তু মল্লিকা বলল, এ রথিন নয়, প্রতিম ব্যানার্জি। আমি কারো সাথে এক রাত কাটালে তাকে আর ভুলি না। এখানেও একটা অন্য ঘটনা রয়েছে। মল্লিকার সাথে এলাহাবাদে প্রথম সম্পর্কটা ছিল এই প্রতিম ব্যানার্জিরই। সেই সময় কোনো একটা কেস থেকে মল্লিকাকে বাঁচিয়েও ছিল এই প্রতিম ব্যানার্জি। তারপর এদের চক্রান্ত বুঝতে পেরে যখন প্রতিম ব্যানার্জি চলে যায়, তখন রথিন ব্যানার্জি বিয়ে করে মল্লিকাকে। যাই হোক, এ বহু পুরনো ঘটনা। এরপর মল্লিকা প্রতিম ব্যানার্জির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেন এসেছো এখানে? ক্ষমতার লোভে? প্রতিম ব্যানার্জি হেসে বলল, না, গল্প শোনাতে এসেছি, একটা রাজার গল্প। এই বাড়ির সমস্ত উত্তরাধিকারীদের ডাকো, আমি সবার সামনে এই গল্পটা শোনাতে চাই। অন্যদিকে সৌগত ফোন করে সৌনককে বলে যে প্রতিম ব্যানার্জি ফিরে এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব রাশিকে নিয়ে রিজপুরে চলে এসো। এরপর সৌনক রাশিকে নিয়ে রিজপুরে আসে। রাশির রিজপুরে আসার আরেকটা কারণ হলো মোবাইলটা, কারণ সেটা খুঁজতেই ও এখানে আসছে। রাশি গাড়ি থেকে নামলে তাকে বরণ করার নাটক করে মল্লিকা। এই সময় তার কানে কানে বলে দেয় যে উনি তোমার জেঠু নন। রাশি ভিতরে ঢুকতেই প্রতিম ব্যানার্জি বলল, এসো মা, আমার কাছে বসো। শ্রীকৃষ্ণ যখন বুঝলেন বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও দেবেন না, তখন তিনি এমন এক ভূমির সন্ধান করতে শুরু করলেন যেখানে ভাই ভাই মিলনের কোনো ইতিহাসই নেই। কারণ তিনি চাননি যে যুদ্ধের বীভৎসতা দেখে কৌরব আর পাণ্ডবদের মধ্যে কোনো রকমের সন্দেহ হোক, কারণ ধর্মকে বাঁচানোর একমাত্র পথই তখন যুদ্ধ। কুরুক্ষেত্রের জমিতে সামান্য বাঁধ দেওয়া নিয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলার অনেক ঘটনা আগেও হয়েছিল। এভাবে প্রতিম ব্যানার্জি তাকে মেরে ফেলার চক্রান্তের কথা সমস্তটাই রাশিকে শোনালো। যেদিন গাড়ি থেকে নামিয়ে তার নিজের ড্রাইভার তার দিকে বন্দুক তাক করেছিল। ওদিকে লোকমান্য পার্টির অফিসে মল্লিকার কাছে যায় রাজেশ্বর আর সৌগত কোন একটা কাগজে সাইন করানোর জন্য, কিন্তু মল্লিকা বলে, আমার উকিলকে না দেখিয়ে আমি এখন সাইন করব না, কেননা এখন আর আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। ও ভাবছে এবার বোধহয় প্রতিমকে এরাই এখানে নিয়ে এসেছে। মল্লিকা বলল, রাজেশ্বর দা, আপনার উপর তো দায়িত্ব ছিল অসীমকে পাঠিয়ে প্রতিমকে মারার, কিন্তু আপনি তো সেটা করলেন না, কারণ আপনি চাননি, তাই করেননি। প্রতিমকে মৃত বলে যে অস্থিটা দেখালেন সেটাও অন্য মানুষের। আর ঠিক ভোটের আগেই প্রতিমকে রিজপুরে ফিরিয়ে আনলেন আমাকে চাপে রাখবেন বলে। আর সৌগতদার উপর দায়িত্ব ছিল অসীমকে মারার। এখনো পর্যন্ত অসীমের ডেড বডিও তো পাইনি, মনে হয় অসীমও বেঁচে আছে। আর তারই মারফত রিজপুরের সমস্ত ঘটনা প্রতিম ব্যানার্জি জানতে পেরেছে। এইভাবেই দলের মধ্যে একটা ভাঙন তৈরি হয় লোকমান্য পার্টির। অন্যদিকে রিঙ্কু মল্লিককে জেল থেকে কেউ বের করলো। বাগানে দাঁড়িয়ে রয়েছে প্রতিম ব্যানার্জি। সেখানে এলো রাশি, জিজ্ঞেস করলো, আপনি যদি আমার জেঠু হন তাহলে এতদিন ফিরে আসেননি কেন? রাশি বলল, এমপি প্রতিম ব্যানার্জিকে নাকি রিজপুরের লোক ভগবানের মতো দেখত। এত ব্রাইট কালচার, এত বড় পলিটিক্যাল পার্টি ছেড়ে পালিয়ে গেলেন কেন? প্রতিমবাবু বলল, সবটাই চক্রান্ত। এরপর রাশি দেবজিতের কাছ থেকে নিকের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গেল, কেননা গোটা বাড়ি খুঁজেও সেই ফোনটা রাশি কোথাও পায়নি। রাশি রিকের মায়ের সাথে কথা বলে জানতে পারলো যে সেই অ্যাক্সিডেন্টের পরও নিক বেঁচে ছিল, তাকে নার্সিংহোমে ভর্তি করাও হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর সৌনক তাকে মেরে দিয়েছে। আর নিকের বাবা সইফুদ্দিনকে মেরেছিল রাশির বাবা রথিন ব্যানার্জি। কতগুলো ফটো দেখালো রাশিকে নিকের মা। জানতে পারলো যে মিনাজও নিকেরই কাকু। নিক ওর আব্বুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই মরিয়া হয়ে গিয়েছিল। অন্যদিকে মল্লিকার কাছে গিয়ে প্রতিমবাবু বলল, অসীম যখন আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল মল্লিকা, তখন আমি মৃত্যুকে 3 ইঞ্চি দূরের থেকে দেখেছি। সেদিনই বুঝেছিলাম স্থান কাল পাত্র বদলে গেলে
ক্ষমতাও বদলে যায়। যারা আমাকে একসময় ভয় করত তারাই আমাকে মানছে না। যে খেলাটা খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তুমি সেই খেলাটা নিয়েই এখন মেতে আছো। ওখানে কোনো শান্তি নেই। কেড়ে কোনো কিছুকে কাছে ধরে রাখা যায় না মল্লিকা। আমিও পারিনি, তুমিও পারবে না। অন্যদিকে সৌনক রাশিকে নিয়ে গেছে তার বাড়ি, কেননা সৌনকের মা তার গুরুদেবকে দিয়ে রাশির কুষ্টিটা একবার দেখাবেন। গুরুদেব রাশিকে জিজ্ঞেস করলেন, তুমি কি রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখো? রাশি বলল, হ্যাঁ। এরপর গুরুদেব সৌনকের মাকে অন্যত্র নিয়ে গিয়ে বললেন, রাশির সন্তান ভূমিষ্ঠ হতে সমস্যা আছে। অন্যদিকে রাশি সৌনকের সাথে কথা বলছে না। সৌনক কাছে এলে রাশি বলল, আমি চাই না যে এই বাচ্চাটা রাখতে, কারণ আমি চাই না সে জানুক তার বাবা একজন খুনি, ফ্রড। তুমি নিককে আর মিনাজকে খুন করেছো। মিনাজের কাছ থেকে আমার ফোনটা নিয়ে তুমি একটা ফেক চ্যাট হিস্ট্রি তৈরি করলে। তোমার বাবা, মল্লিকা ব্যানার্জি আর বাকি সবাই মিলে সৈফুদ্দিনকেও খুন করলে। এই কথাবার্তার মাধ্যমে রাশি জানতে পারলো যে ও রথিন ব্যানার্জির মেয়েই নয়, ও প্রতিম ব্যানার্জির মেয়ে। রাশির কাছ থেকে এসব জানতে পেরে সৌনক কলকাতায় লোক পাঠায় দেবজিৎকে তুলে আনার জন্য। অন্যদিকে প্রতিম ব্যানার্জি রাজেশ্বরদার কাছ থেকে নিজের বিরুদ্ধে সেই সময়কার চিটফান্ডের যে অ্যালিগেশনটা ছড়ানো হয়েছিল তার আসল সত্যিটা জানতে চাইল, আর সৈফুদ্দিনকে কে মেরেছে সেটাও জানতে চাইল। রাজেশ্বরবাবু বলল, রথিন। এই সমস্ত কিছুই রথিনের প্ল্যান। সেই সময় মানুষের টাকা চলে যাওয়ায় অনেক মানুষই আত্মহত্যা করেছিল। সেই টাকাটা রোল করার জন্য কোনো কিছুতে ইনভেস্ট করেছিল রথিন। সৌগতও সেই ব্যাপারটার সঙ্গে জড়িত ছিল। তাই তোমাকে সেখান থেকে সরানোটা খুবই জরুরি ছিল। প্রতিমবাবু বলল, আমি চেয়েছিলাম সত্যিটা জানতে, আর তোমরা আমাকে একটা গল্প শোনালে। রথিন বেঁচে নেই বলে যাবতীয় দোষ ওর ঘাড়েই চাপিয়ে দিলে। তোমরা এটাই জানো না যে রতিন ছিল বলেই আজও আমি বেঁচে আছি। ওই অসীমকে বারণ করে দিয়েছিল আমায় মারতে, তাই আমায় অসীম মারেনি। মল্লিকা বলল, তাহলে এখন এখানে এসেছো কেন? প্রতিমবাবু বলল, রিজপুরকে বাঁচাতে। 25 বছর আগে যে ভুলটা করেছিলাম আমি চাই না তার পুনরাবৃত্তি হোক। তুমি, সৌগত, রাজেশ্বর যারা আমাকে মারবার চক্রান্ত করেছিলে, সেটা রিজপুরের মানুষকে জানতে হবে না? আলাদা রুমে গিয়ে মল্লিকা রাজেশ্বরকে বলল প্রতিমকে মেরে ফেলতে, কিন্তু রাজেশ্বর বলল এখন প্রতিমকে মারলে ব্যালট বক্সে তার ইফেক্ট পড়বে। ভোটটা হয়ে যাক, তারপর ঠান্ডা মাথায় কিছু একটা ব্যবস্থা করা যাবে। সেই সময় সৌগত বলল যে সৌনক ফোন করেছিল, রাশি সব জেনে গেছে। মল্লিকা বলল, ভালোই হয়েছে, রাশিকে প্রতিমের বিরুদ্ধে লড়িয়ে দিন। মাইক নিয়ে সারা রিজপুরে প্রচার করুন যে 25 বছর পর রিজপুরে অ্যাগ্রো ডায়মন্ড কোম্পানির মালিক প্রতিম ব্যানার্জি ফিরে এসেছে। সেই প্রতিম যে মানুষের 50 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল আর দোষ দিয়েছিল সৈফুদ্দিনের ঘাড়ে। এবার মানুষের টাকা বুঝে নিক। রাজেশ্বর বলল, নিজের দলের বিরুদ্ধে ক্যাম্পেইন করা যায় না মল্লিকা। মল্লিকা বলল, আমাদের পার্টি নয়, অপোজিশন পার্টি করবে প্রচারটা। ওই জিমি নাকি নতুন ছেলেটা, ওকে বলুন। সৌগত বলল, জিমি কেন বলবে? মল্লিকা বলল, আপনি বললেই বলবে। আপনার কথায় কলকাতা থেকে এসে আমার বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে পড়লো। এত সুন্দর স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন আপনি, এবার ওকে দিয়ে রিজপুরের মানুষকে প্রতিমের বিরুদ্ধে খেপিয়ে তুলুন। জিমি এই অপশনটা হাতছাড়া করলো না, তোড়জোড় দিয়ে প্রতিম ব্যানার্জির বিরুদ্ধে প্রচার শুরু করে দিল। চারদিকে এত কথা শুনে সন্ধ্যাবেলায় প্রতিমবাবুকে বলল যে তুমি কে, আমার বাবা? এত নোংরা মানুষ তুমি, এতটা কাপুরুষ যে রিজপুরের প্রত্যেকটা মানুষ তোমাকে এতবার জিতিয়ে নিয়ে এসেছে, সেই মানুষগুলোরই টাকা লুট করে তুমি পালিয়ে গেলে। প্রতিমবাবু বলল, আলোয় থেকে আলোর সন্ধান পাওয়া যায় না। আমি আর সৈফুদ্দিন একই চক্রান্তের শিকার। বাবা হিসেবে একটা খুব জরুরি কথা আজ তোমাকে জানাতে চাই, তারপর সেটা তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু কথা দাও যে এই কথাটা বাবা আর মেয়ের মধ্যেই থাকবে। পরদিন ভোরবেলা পুলিশ এসেছে প্রতিম ব্যানার্জিকে চিটফান্ডের জন্য অ্যারেস্ট করতে, কিন্তু এসে দেখে প্রতিমবাবু বাড়িতে কোথাও নেই। মল্লিকা গেছিল মন্দিরে পুজো দিতে, ফিরে এসে খবরটা পেয়ে সে ভয় পেয়ে গেল। কোথায় যেতে পারে প্রতিমবাবু? বাড়ির সমস্ত ফুটেজ দেখতে বলে পুলিশকে।
মল্লিকা বিভ্রান্ত হয়ে পড়েছে। মল্লিকা তার ছেলে রিককে বলল, সে এখন বড় হয়েছে, তাকে চোখ কান খোলা রাখতে হবে। কে তার বন্ধু, কে তার শত্রু, সেটা বোঝবার সময় এসেছে। এই সময় কাজের মেয়েটি বলল যে সে কাল রাত 10টার সময় প্রতিম ব্যানার্জিকে খাবার দিতে গেছিল। তারপর রাশিও ঘরে ঢুকেছিল। রাশিকে ডাকলে সে এসে বলল সে কি করে জানবে, সেও তো এইমাত্রই দেখলো যে তার বাবা তার ঘরে নেই। মল্লিকা বলল, বাবা, এত তাড়াতাড়ি বাবা বলে অভ্যাস করে ফেললে? তখন রাশি বলল, কতদিন আর বাবাকে জেঠু বলে ডাকবো বলো? সেই সময় সৌনক মল্লিকাকে ফোন করে তাকে দেখা করতে বলল। সৌনক মল্লিকাকে বলল, রিজপুরে তারা তাদের বিজনেসের জন্য যে জমিটা চাইছে, এভিনিউ অফিসে মোটা টাকা খাইয়ে আটকে রেখেছে। সেই জমিটা সৌনককে মল্লিকা পাইয়ে দিলেই রিজপুর থেকে মল্লিকার সমস্ত শত্রু ভ্যানিশ হয়ে যাবে। আর তার সঙ্গে সৌনক আরো বলে যে তার বাবার উপর থেকে চিটফান্ডের কেসটাও সরিয়ে নিতে হবে, আর তার উপর থেকে মিনাজের মার্ডার কেসটাও তুলে নিতে হবে। এরপর সৌনক তার গাড়ি থেকে দেবজিৎকে বার করে নিয়ে আসে, আর ভয় দেখিয়ে জানতে পারে যে রাজেশ্বরী দেবজিৎকে বলেছিল যে করেই হোক রাশিকে রিজপুরে নিয়ে আসতে। রথিন মারা যাবার পর সমস্ত ক্ষমতার অধিকারী হয়েছে মল্লিকা, তাই রাশি এখানে এলে ও কিছুটা চাপে থাকবে। মল্লিকা দেবজিৎকে জিজ্ঞেস করে যে প্রতিমকে কে ফিরিয়ে এনেছে। দেবজিৎ বলে এ ব্যাপারে ও কিচ্ছু জানে না। সমস্ত তথ্য নিয়ে নেওয়ার পর সৌনক আর মল্লিকা দেবজিৎকে মেরে ফেলল। ওদিকে শ্রেয়া আর জিমি রাশিকে ডেকে শ্রেয়ার সাথে সৌনকের সম্পর্কের কথাটা জানালো। সৌনক শ্রেয়াকে ভয়েস এসএমএস করে বলেছে যে সে নাকি বাবার চাপে বাধ্য হয়ে রাশিকে বিয়েটা করেছিল। মল্লিকা ব্যানার্জি হেরে গেলেই রাশিকে ডিভোর্স দিয়ে দিত। সৌনক শ্রেয়াকে এও বলেছিল যে রাশি অসুস্থ, যে কোনো সময় রাশির মেমোরি লস হয়ে যেতে পারে। কিন্তু রাশি প্রেগনেন্ট হওয়ার পর শ্রেয়া বুঝতে পারছে যে সৌনক ওদের দুজনকেই ঠকিয়েছে। জিমি বলে, এখানে কাউকেই আমরা বিশ্বাস করতে পারছিলাম না, তাই তোমার কাছে এসেছি। ওদিকে দেবজিৎকে মেরে ফেলার পর মল্লিকা সৌনককে বলল যে সে মিনাজের কেসটা তুলে নেবে আর জমিটাও পাইয়ে দেবে, কিন্তু তার বদলে সৌনক প্রতিমকে খুঁজে বার করবে আর রাশিকে নিয়ে কলকাতায় ফিরে যাবে এবং জিমিকেও নমিনেশনটা তুলে নিতে হবে। এরপর আমরা জানতে পারি রাজেশ্বরী রিঙ্কু মল্লিককে জেল থেকে ছাড়িয়েছিল। রিঙ্কু রাজেশ্বরকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক কি চান বলুন তো? আপনি আমাকে বেল করিয়ে ছাড়িয়ে আনলেন লোকমান্যর বিরুদ্ধে যারা আছে তাদের একজোট করতে, আবার আপনি দেবজিতের সাথেও যোগাযোগ রেখেছেন। তখন রাজেশ্বর বলে, হাতের টুল যখন ভুলে যায় যে সুতোটা আসলে কার হাতে, তখন সেটা ছিঁড়ে ফেলাই ভালো। রাজেশ্বর বলে, এই পার্টিটা সে তিল তিল করে তৈরি করেছে। এই পার্টির জন্য সে সব কিছুই স্যাক্রিফাইস করেছে। লোকমান্য সেবক পার্টিকে সে যেমন নিজের হাতে গড়ে তুলেছে, ভাঙতে হলেও সে নিজেই ভাঙবে। রাজেশ্বর রিঙ্কুকে বলে, মল্লিকার প্রতিমকে খুঁজে বার করার আগেই আমাদের তাকে খুঁজে বের করতে হবে। বাড়ি ফেরার সময় রিঙ্কু দেখলো যে দুজন লোক তাকে ফলো করছে। তখন সে তার হাজব্যান্ডকে ফোন করে বলল যে দাদাকে নিয়ে দেবগ্রামে চলে যেতে। এরপর মল্লিকা রাজেশ্বরকে দেবজিতের ডেড বডি দেখালো। সেটা দেখে রাজেশ্বর ভয় পেয়ে যায়, কিন্তু মল্লিকাকে সেটা বুঝতে না দিয়ে বলল, তুমি নিজে কেন দায়িত্ব নিলে, আমাকে তো বলতে পারতে। মল্লিকা হেসে বলল, বিশ্বাসঘাতকদের নিজের হাতে শেষ করার একটা আলাদাই মজা আছে। এরপর মল্লিকা রাজেশ্বরকে জিজ্ঞেস করলো যে ডায়মন্ড এগ্রো কোম্পানির ফাইলগুলো ঠিকঠাক করে রাখতে, কারণ ওগুলো প্রতিমের হাতে পড়লে ওরা এই কেসে প্রতিমকে ফাঁসাতে পারবে না। মল্লিকা চায় রিজপুরের সমস্ত মানুষ প্রতিমকে ঘেন্না করুক। অন্যদিকে বাড়ি ফিরে সৌনক নানাভাবে রাশিকে নিয়ে কলকাতায় ফিরে যাবার জন্য বলে। তখন রাশি বলল যে তুমি আমাকে নিয়ে ভেবো না, বরং শ্রেয়াকে নিয়ে ভাবো। রাশির মুখে শ্রেয়ার কথা শুনে সৌনক খানিকটা অবাক হয়ে গেল। এরপর রাশি সৌনককে সেই ভয়েস মেসেজটা শোনালো, যেটা সৌনক শ্রেয়াকে পাঠিয়েছিল। সৌনক বুঝতে পারলো যে রাশি সবটাই জেনে গেছে। ওদিকে ফাইলগুলো পুড়িয়ে ফেলছিল রাজেশ্বর। তখনই মল্লিকার ইনস্ট্রাকশনে গাড়ির ড্রাইভার রাজেশ্বরকে মেরে ফেলল আর তার ছবি পাঠিয়ে দিল মল্লিকার কাছে। অন্যদিকে শ্রেয়া ক্রাইম ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে তুলে দেয় এমন কিছু তথ্য যেখান থেকে ডায়মন্ড এগ্রো লিমিটেড চিটফান্ডের অনেক লুকোনো তথ্য উঠে আসবে। এদিকে রাজেশ্বরকে খুন করে মল্লিকা তাকেই ট্রাম্প কার্ড বানিয়ে প্রতিম ব্যানার্জির রিজপুর মানুষদের সামনে
চোর এবং খুনি প্রমাণিত করবার চেষ্টা শুরু করলো। এইভাবে মল্লিকা নিজের দলের লোককে খুন করে তার দায়টা প্রতিম ব্যানার্জির উপরে চাপিয়ে দিল। সেই সময় থানার বড়বাবু এসে মল্লিকাকে জানালো যে কলকাতা হেডকোয়ার্টারের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টের অফিসাররা কোনো একটা সিক্রেট মিশনে এখানে আসছেন। মল্লিকা ব্যাপারটাতে খুব একটা পাত্তা দিল না। অন্যদিকে মল্লিকার কথায় সৌগত জিমিকে এক্সট্রা টাকা দিয়ে রিজপুর থেকে তার নমিনেশনটা তুলে নিতে বলল। কিন্তু জিমি সৌগতকে অবাক করে দিয়ে বলল যে সৌগত ওকে খুব বোকা ভাবে, তাই না? কিন্তু জিমি অতটাও বোকা নয়। তাছাড়া সৌগত কি ভাবছে? জিমি শুধু টাকার জন্য পার্টিতে নাম লিখিয়েছে। রিজপুরের সাথে তার অনেক পুরনো সম্পর্ক, অনেক পুরনো হিসাব। সৌগতকে অবাক করে দিয়ে জিমি ওখান থেকে চলে গেল। এবার আমরা সেই রাতের ঘটনাটা জানতে পারলাম, যেদিনে প্রতিম ব্যানার্জির সাথে রাশির কথা হয়েছিল। রাশিকে ডেকে পাঠিয়ে কতগুলো চিঠি তার হাতে তুলে দিয়েছিল প্রতিম ব্যানার্জি, যেগুলো এই কয়েক বছরে রথিন ব্যানার্জি প্রতিমকে পাঠিয়েছিল। এই চিঠিগুলোতে সৌগত, রাজেশ্বর আর মল্লিকার সব রকম বিশ্বাসঘাতকতার প্রমাণ রয়েছে। চিটফান্ড কেসে 50 কোটি টাকা যে হাবিস হয়ে গেছিল সেগুলো এদের অ্যাকাউন্টেই গেছে। সৌগত আর রাজেশ্বর ভেবেছিল রথিনকে পার্টির সামনে রেখে ওরা পিছন থেকে কলকাঠি নাড়বে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে ব্যানার্জি বাড়ির রক্তে রাজনীতি। রথিন যখন এমপি হয়ে রিজপুরের প্রিয় মানুষ হয়ে গেল, তখন ওরা সৈফুদ্দিনের ছেলে নিককে রথিনের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। সেই কারণেই নিক তার বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য রাশিকে ব্যবহার করে। এই চিঠিগুলোতে তার সব প্রমাণ পাওয়া যাবে। তাই প্রতিম চায় রাশি এগুলো নিয়ে কলকাতায় চলে যাক, কেননা প্রতিম ব্যানার্জির মনে হচ্ছে যে কোনো সময় সে খুন হয়ে যেতে পারে, অথবা ওরা পুলিশকে দিয়ে প্রতিমকে অ্যারেস্ট করাবে। তখন রাশি বলল, আমার ক্ষতি এখানে কেউ করতে পারবে না, কারণ এখনো এখানে একজন আছে যে এত কিছুর পরও নিজের রং এক ফোঁটাও বদলায়নি। সে হলো রিঙ্কু মল্লিক। তাই রাশি সেই রাতেই প্রতিমকে রিঙ্কু মল্লিকের দায়িত্বে পাঠিয়ে দিয়েছিল। এবার আমরা জানতে পারলাম যে রাশি শেয়ার হাট দিয়েই ওই চিঠিগুলো ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছিল। সেই চিঠির উপর ভিত্তি করেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টিম আজ রিজপুরে আসছে। ওদিকে মল্লিকা আর সৌনকের লোকেরা জানতে পেরে যায় যে রিঙ্কু মল্লিক প্রতিমকে কোথায় লুকিয়ে রেখেছে। সেখানে গ্রামের মানুষরা প্রতিমের উপর হামলা করে। তখন প্রতিম ব্যানার্জি কারোর কথা না শুনে রিজপুরের মানুষদের সামনে এসে দাঁড়ায়, পালিয়ে না গিয়ে, এবং রিজপুরের মানুষের 50 কোটি টাকা যে সৌগত তার বিজনেসে ইনভেস্ট করেছে সে কথাটাও জানালো। তার সাথে যে ছিল রাজেশ্বর আর মল্লিকা সেটাও বলল। ওরা সৈফুদ্দিনকে জেলে পাঠিয়ে নিজেরা সব ভোগ করছে। প্রতিম ব্যানার্জি বলল, মল্লিকা রথিনকে বলেছিল জেলের ভিতরেই সৈফুদ্দিনকে মেরে ফেলতে, তাহলেই ওই চিটফান্ড কোম্পানির আর কোনো অস্তিত্বই থাকবে না। রিজপুরের মানুষকে ন্যায় দিতেই সে ফিরে এসেছে। গ্রামের লোকেরা তার কথা শুনল এবং বিশ্বাসও করল। ওদিকে রাশি জিমির সাথে মল্লিকার প্রচার সভায় যাওয়ার জন্য রওনা দেয়। রাশির মনে পড়ে যায় 9 মাস আগের কথা। সেদিনও সে মল্লিকার মুখোশ খুলে দিতে চেয়েছিল, কিন্তু ড্রাইভার অসীম তাকে আটকেছিল, কেননা সে জানতো মল্লিকা রথিন ব্যানার্জির খুনের জন্য রাশিকেই দায়ী করেছে। এইভাবে গ্রামের লোকজনদের খেপিয়েও তুলেছে রাশির বিরুদ্ধে। তাই সেখানে গেলে তারা কেউ রাশিকে ছাড়বে না। তাই সেদিন রাশিকে বাধ্য হয়েই ফিরে আসতে হয়েছিল। জিমির লোক তাকে ফোন করে জানালো যে গ্রামের লোক প্রতিম ব্যানার্জির কোনো ক্ষতি করেনি। পুলিশ প্রতিমকে মল্লিকার প্রচার সভায় নিয়ে যাচ্ছে। পুলিশ মল্লিকাকে অ্যারেস্ট ওয়ারেন্টের সাথে গ্রেপ্তার করতে আসে, কারণ চিটফান্ডের 50 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা মল্লিকার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, তার প্রমাণ পুলিশের কাছে আছে। প্রতিম পুলিশকে বলে তাকেও অ্যারেস্ট করতে, কেননা এই পুরো ব্যাপারটাতে সেও সমান দায়ী, কেননা সে সব জেনেও সে সময় কিছুই করেনি। অফিসার বলল, প্রতিম যদি এই কেসটা রাজসাক্ষী হয় তাহলে ভারতের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। মল্লিকা অ্যারেস্ট হবার পর রিকও নিজের রূপ বদলে ফেলেছে। পরের দিন সৌগতকেও চিটফান্ডের কেসের জালিয়াতির জন্য অ্যারেস্ট করা হয়। প্রতিমকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। প্রতিম রাশির হাতেই রিজপুরের সমস্ত দায়িত্ব দিয়ে যায়। রিক আবার কলকাতায় যাবার উদ্দেশ্যে রওনা দেয়। যাবার আগে রিক বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞেস করলো,
তার তৈরি করা কাস্টার্ডটা রাশি খেয়েছে কিনা। মেয়েটি বলল রাশি দিদি খুব খুশি হয়েই কাস্টার্ডটা খেয়েছে। রিক রাশির সাথে কথা বলছে না বলে রাশি খুব কষ্ট পাচ্ছে। হাজার হোক রিকই তো তার সবচেয়ে কাছের মানুষ। তখন রিক বলল যে কাছের মানুষ দূরে চলে গেলে যে কি কষ্ট হয় সেটা রিক এখন ভালো করে জানে। এবার আমরা বুঝতে পারছি যে রিক সত্যিকারের মল্লিকার সন্তান। মল্লিকার কূটনীতিতেই গড়ে উঠেছে সে। এতদিন সে রাশিকে যে ভালো মানুষের মুখ দেখিয়ে এসেছে সেটা সবটাই ছিল তার অভিনয়, মুখোশ। রিকের বানানো কাস্টার্ড যে রাশির কোনো ক্ষতির জন্যই সেটা বেশ বোঝা যাচ্ছিল। এরপর রাশি গ্রামের মানুষদের বোঝানোর চেষ্টা করে যে সে তাদের পাশেই আছে। রাশি যখন সবাইকে কথাগুলো বলছিল ঠিক তখনই ঘটে যায় দুর্ঘটনা। রিকের বানানো কাস্টার্ডের ইফেক্ট শুরু হয়। গর্ভবতী রাশির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। অজ্ঞান হয়ে যায় রাশি। এখানেই শেষ হয়ে যায় রাজনীতি সিরিজের সিজন 2টি। আবার রাজনীতি, এবার অপেক্ষা আবার সিজন 3। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।